চলবে এতে? টাকা জয় দেখেনি, তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে? হ্যাঁ চলবে। চাচিমা চলবে? না চললে ধাক্কা মারবো। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরীর ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন। ভালোই। কি ব্যাপার? এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করেছেন? করতে তো সকলেরই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা আম্মারা সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়ে গেল যেন এবার। ঠোঁট কামড়ালো। ওপারে ভালোই আছে মনে হয়। মরার পর দুঃখ কিসের মানুষের? আতকে উঠলেন রাবেয়া। সে কি, কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ল। মামার কাছে থাকি। আচ্ছা আজ আসি, আবার আসবো নে। আবার আসবে, মাঝে মধ্যেই আসবে কিন্তু। আচ্ছা আম্মা, চাচি আম্মা। ভুলেই বলল অথবা ইচ্ছে করে, বোঝা গেল না। আম্মা বলে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এইদিকে আসা হয় নাই। তাতে কি? গতকালের পিকনিক আজ আছে, সেই জন্য টাকা নিলেন? তোমার মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করিস না। কবির গোমরা মুখে বলল, কি করবো এই টাকার? কত দিয়েছে? 200। যার কিছু লাগে এক প্যাক ব্যঞ্জন আর হেসে যান। যদি হয়তো এক বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। এখানে ব্যাডমিন্টনের তার জালি টানানো, লাইট লাগানো হয়েছে, কোর্ট আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শাটল কর্ক টুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা, মরিচ ধরা বিল্ডিং। দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপর খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়ি ঘরের মতো। 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের উপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়। ঘেমে এনে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যাই তো। কি? আমার জীবনের সবচেয়ে সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যাই নেই। এই সমস্যাটা একটাই সমস্যা না ভাই। সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না নতুন কিছু। তাকায় হামজা। জয় স্বগতোক্তি করে, চেহারা দেখছি আজ ওর ভাই। তাতে কি? শালি মেলা সুন্দরী, মানে বহুত তো দেখেছি। এত ভালো লাগে না কাউরে দেখা। একদম যারে গায়ে কড়া টাইপের সুন্দরী। কি চোখ নাক ঠোঁট মাইরি, তাক লাগাই দিছে আমায়। সিরিয়াসলি আগে বহুত মাইয়া দেখছি। মাগারা আমারে বিশেষভাবে কেউ আকর্ষণ করতে পারেই নাই। আগে ওর চোখ দেখেছি কিন্তু সেই রকম খেয়াল করে নাই। আজ কিছুক্ষণ খালি ভাবলার মতো চাইয়ে দেখছি। স্যাহ, এমনি যে ভাবশালীর, আবার যদি এমনি ঠোঁটটা খাই তাহলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সাথে হামজাও চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করছে কানে নিচে 4খানা বাজাই। কথা শেষ করে ঢোক গিলল যেন। কথা ফুরায়নি, তবুও থামল জয়। হামজা হাসল। এরপর? এরপর থেকে শান্তি লাগছে না রে। বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকাই আছি। মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাইসা উঠতেছে। যেমনে আগে সিনেমা দেখতাম, চিঠির পাতায় চিঠি প্রেরকের মুখ, হম নেই। দেখতে খুব ভালো। না, মেলা ফর্সা। মানে আমার গায়ের সাথে মিল হবে না। হিংসা হচ্ছে আমার। আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবে দেখতে।
কালা জামার ভেতর দিয়ে হাতটাকে ফর্সা দেখা যাইতেছে। হামজা হেসে ফেলল। জয়ের আশরাফ ফিউজ হয়ে গেলেও সে জীবনের নিজের ভাব নষ্ট করে, কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি, গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই জ্বালানোর জন্য হলে আমার লাগবে। আমার তো এইটুকু সহ্য হচ্ছে না। আমি ছাড়া কেউ দেখবে ওরে? আজ নাকি কোন শালা ওরে দেখতে আসছিল। ওই শালারে তো পেটাতে মন চাইছে। ওই শালা কোভিড আর লিমনে দেখেছে। ওই শালা তোরা তাকাচ্ছিস কেন? চোখ সংযত রাখতে পারিস না? পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা, কিলবিল করে না। কবির জিজ্ঞাসা করলো ইতস্তত করে। ভাই আপনি কি মাইয়ার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসল জয়। হ, অত্যাধিক মাত্রা প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কুরবান করতেও রাজি আছি রে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসে নাই। হে, প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমি কোথাও কোনো কমিটেড হতে পারে না। ওসব বোধাইদের কামকাজ। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু এসব কাব্যিক প্রেম পেতে আমার সিস্টেমে নেই। ছোট লোকই করার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের, কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের উপরে। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো, গা ঘেমে প্যাকপ্যাকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসে থাকা ছেলের উপর। গানের সাউন্ড বাড়া। ভাত খাওয়ানো শালা দুপুরে এনার্জি ড্রিঙ্ক এনে দেই এখন। ধুমধারাক্কা গান বাজছে। জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল। শার্টল কর্ক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ছাড়ছে ওই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়া বিশৎসর এখনো হৃদয়ে বাজে। তারপরও কেন যেন এখানে ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চাই। তারপর একটুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে। এবারে ঝাঁঝালো সুর উঠেছে। ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নেশাক্ত এক একটা জয়ের উপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে, মাথায় কেঁপে ওঠে গলাটা। যখন সে গলা ছেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়, জয় আবারও গাইল। সকলে বিমোহিতের মতো চেয়ে রয় জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়। অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ, অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল। হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে উঠার চেষ্টা করলো। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবারও ফোনটোন রেখে মাঠের ওপারেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলোর উপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়। এরপর রাত ফুরিয়ে যাবে। দুজনে দৌড়ে আবারও ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের উপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে সে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজা নেতৃত্ব গাম্ভীর্য কোনোদিনও টেকে না। যত সিরিয়াস মুহূর্তই হোক, ওই জয়ের সাধ্যি আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করার। ভোটের হিড়িক বেঁধেছে চারিদিকে। শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্ব ধারণা কাটায় কাটায় মিলেছে। তার সন্দেহ ও মাফিক কারো বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছা করলো রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে যে কারা আঙ্গুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছুই এই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আকিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে। লাশ আকির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার এনাদের কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরখায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে। কার্যালয়ের ভেতরে দাঁড়ালো মুস্তাকিন। ভ্রুকুচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই। দুপুর 2টার মতো বাজে।
শীতের রোদ বাইরে। মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে। তার চোখে কোনো ইতস্তত ভাব নেই, দৃঢ় চোখের চাহনি, আত্মবিশ্বাস ভরপুর তাতে। মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ম্যাডাম কোনো প্রয়োজনে এসেছেন? কিছু বলতে চান? মেয়েটা মাথা নাড়ল। মাহমুদ বলল, জি, কার সঙ্গে কথা বলতে চান? মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল। আপনি কিছুটা সময় দিতে পারবেন? মুস্তাকিন ভ্রু জড়িয়ে মেয়েটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখলো। তারা বসলো বাইরের একটা ডেস্কে। চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে দুহাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেয়েটাকে মুস্তাকিন। এরপর বলল, জি বলুন, কি বলতে চান? আমি মেহজাবিন আরমিন অন্তু, দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জি, চিনতে পেরেছি, কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায়? আরমিন অথবা অন্তু ডাকে। আমি কোন নামটা বেছে নেব? আপনার ইচ্ছে মতো। মুস্তাকিন এবার সোজা হয়ে বসলো। তো মিস অর মিসেস অন্তু কি বলতে চান? মিস। মুস্তাকিন ঘাড় কাত করলো। অন্তু বলল, আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল। মুস্তাকিন সন্তর্পণে কপাল জড়ালো। আপনি কিছু জানেন? আই মিন, কি বলতে চান এ ব্যাপারে? আপনারা কতদূর পৌঁছেছেন? মুস্তাকিন মাথা নাড়ল। দুঃখিত, আমি জনতাকে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না। তা দিতে পারেন না, তবে তা না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে? জহুরি চোখে তাকালো মুস্তাকিন। আপনি কিসের গতিবিধির কথা বলছেন? কি জানেন খোলসা করুন, বুঝতে পারছি না। লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। আমি ওখান থেকে আসছি। আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির। আপনারা কাউকে সন্দেহ করছেন না? রিপোর্ট কি বলছে? সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মুস্তাকিন। কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্তু। মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু? রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি, তাই না অফিসার? মুস্তাকিন ভ্রু কুচকে ফেলল। অন্তু বলল, আমার প্রথমে জয় এবং হামজার ওপর সন্দেহ হয়েছিল। আর এখন এখন হচ্ছে না? হলে কেন হয়েছিল, আর না হলে কেন হচ্ছে না? ব্যাপারটা অতটাও সরল সহজ নয়, তা আপনিও জানেন অফিসার। এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা। আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজ ভাই সোহান মারা গিয়েছে? মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে। অন্তু বলল, এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে। আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ও বাড়ির লোক, তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। এখানেও কোনো ব্যাপার আছে। মুস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো। শার্টের উপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে। কবজিতে ঘড়ি, গলার কাছে শার্টের বোতাম খোলা, হাত গোটানো কোনই অবধি। বিন্যস্ত পোশাক ও চেহারা। সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? অন্তু চুপ রইল ক্ষণকাল। হঠাৎই বলল, আজ আমি চুপ থাকবো, তামাশা দেখব। আখির পরের শিকারটা আমি হব না, এমন গ্যারান্টি কার্ড তো পাইনি। আর তাছাড়াও মুস্তাকিন সপ্রতিভ হয়ে চাইল। ভ্রু উচালো। তাছাড়া আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না। ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই। চাপা তেজ বহির্ভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেদ করে। মুস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞাসা করলো, তো আপনি কি চাইছেন? আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে? সাধারণ মেয়ে আমি, এতখানি ক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এটুকু দাবি জানাতে এসেছি, যে কোনো মূল্যে এই কেসের শেষ দেখবেন আপনারা। আখির মৃত্যুর জন্য না হোক, মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয়। সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না, কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফিলতির নিচে, এই অনুরোধটুকু করতে এসেছিলাম। মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না। কিছুক্ষণ চুপ রইল। পিবিআইয়ের কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্যগতিবিধিতে আঙ্গুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে। ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা। তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে। এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যা দ্বারা এই কেস এগোতে পারে। এরকম আর কিছুদিন না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে। তবে আমাদের চেষ্টা জারি আছে।
অন্তু বেরিয়ে এলো। কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে। অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা। অন্তু টের পেল না। যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খেপা চোখে দেখলো অন্তুকে। ঘাড় ফিরিয়ে হামজাকে বলল, অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে। কাহিনী বুঝতে পারছি না শালির। গরম রক্ত প্রতিবাদ ভরা, হয়তো এই মেয়েটার বিচারের জন্য লড়তে চাচ্ছে। তুই নজরদারি করছিস কেন ওর ওপর? তাচ্ছিল্যের হাসি হাসলো জয়। তোমার সৎ নেতাগিটা নীতির পিছনের পকেটে রাখো। ওর সন্দেহ তোমার আর আমার উপর। এবার ওই কি তোমার নীতির কথা শোনাবে নেতাজি? হামজার হাতের পিঠে গাঢ় জখম। জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে। অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভ্রু কুচকে তাকালো। আমার তোর ওপর কেন? আমি তুই ওর কি করেছি? জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল। চলো জিজ্ঞাসা করে আসি। গাড়ি এসে থামলো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে। গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝারের লোকদের সাথে। অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে, কপাল ফেটেছে, পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝারের ছেলেদের অবস্থা খারাপ। কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ। দলের লোকদের হামজা সর্বদা কেবিনেই অ্যাডমিট করায়। আমজনতার ভিড়ে রিস্ক থাকে এসব মামলায়। দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতে লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো। এখনও বেহুশ লতিফ। লতিফের কোমরের উপরে পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। মারামারির কোনো এক সময় রাস্তার পাশে পড়েছিল সে। হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য। একবার মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে। মাঝারের ছেলেরা ক্লাব ঘরে ইট পাটকেল ছোড়াছুরির মাধ্যমে ঘটনা শুরু। জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে। সপ্তাহখানেকের মধ্যে দুদিনের জন্য ঢাকা যাবে সে। ক্লাব এসে ছিল না তখন। হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে। কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল। কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাঝারের ছেলেরা থামেনি। নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে। তখন হামজার ছেলেরা বেরিয়েছিল। দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাবার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভার্সিটির মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের। লাঠিসোঁটা ককটেল, সাথে ছুরি ছিল ছেলেদের হাতে। জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে। সে সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের। এটা তার অপারগতা। যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায়। সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকে মেরেছে। তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই। মাঝার নিজে উপস্থিত ছিল না। সকালে জয়কে না ডেকেই হামজা পৌঁছে গিয়েছিল পলাশের ডেরায়। দিনাজপুরের নামকরা সন্ত্রাস পলাশ, আকবর আর রাজন দুজনের সাথে ভালো মিল মাঝারের। সাথে এ দুটোকে মহাজন বলা চলে। কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে। পরে তার বদলে জমি, ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেয়ার বহু নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝারকে। জয় সেখান থেকে নিয়ে এসেছে হামজাকে। এখন অবধি জিজ্ঞাসা করেনি মাঝারের কি অবস্থা, কিভাবে মেরেছে, কি হাল করেছে। হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে ক্ষেপতে দেখেনি ছেলেরা। কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সে রাতে। লতিফের বাচ্চা দুটো শুকনো মুখ দেখেছে। লতিফের রক্তাক্ত শার্টখানা দেখেছে। হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে। এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম চারিদিকে। ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে। হুট করে জয়ের মেজাজ চটল। অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তে। দাঁত খিচে উঠল। ওর তাড়াতাড়ি ওর, তোর পাশে যে মকা দাঁড়ায় আছে ওরে বল ক্যানালা ঢুকে কি হলো কে? তুই আমার সাথে চল, ভাইয়ের হাতে রক্ত পড়তেছে। তুই শুনতেছিস না কথা? চেঁচিয়ে উঠল শেষের দিকে। নার্স কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। রাগে শরীর কাঁপছে জয়ের। এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারত কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে। নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে। আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার। গালের পাশে কালশিটে দাগ দেখা যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়। নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল। ঝন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানা কথা। নার্স ভয়ার্ত গলায় বলল, কিছু ওষুধ আনতে হবে। হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে? আমি এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল এখনই আবার সিস্টার বলছে। একটা কাগজে নাম লিখে দিল। জয় কারো হাতে দিল না কাগজখানা। নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে। হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে। নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো, কপালে ব্যান্ডেজ, কোমরে ঘা। সে ছুটছে ভাইয়ের ওষুধ আনতে। হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না। পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম সেও মানে, কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ। লতিফের চিকিৎসার সমস্ত খরচা হামজা বহন করলো। কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে। শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের। এখনও সেন্স ফেরেনি।
চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা। সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক। সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে। তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা, তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের। মাঝার ভালো ঘা খেয়েছে। যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা। নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে। রাত করে বাড়ি ফিরল হামজা। জয় ঢুকে পড়ল নিজের ঘরে। তার পড়ালেখার গাফিলতি চলবে না এখন। ঘরে ঢুকে চেঁচিয়ে ডাকলো মামিকে। দ্রুত পায়ে তরু এগিয়ে গেল। কি হয়েছে জয় ভাইয়া? খালামণি অসুস্থ, ব্যথা বেড়েছে, কিছু দরকার? জয় জ্যাকেটের চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে। তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, 1 কাপ গরম কফি বানিয়ে দিত, আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো। আর ঘরটা ঝাড়ু দে, পায়ে নোংরা বাড়তেছে। তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায়। চারিদিকে বড় ছোট ফ্রেমে বাঁধানো জয়ের ছবি, ওয়ালমেটে ভর্তি ঘরের দেয়াল। জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে। মামা বারান্দার পাশে চেয়ারে বসা। মুখ বাঁকালো জয়। ওখানে বসে কি নিজেকে বিস্ফোরণ করতে চাইছো? বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না? পরে তো খেক খেক করে কাশবে। তোমার কাশির আওয়াজ শুনতে একটুও ভাল লাগে না মামা। দরজা আটকে বসো। শাহানা ব্যথায় কুকুরে গেছেন। হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে। জয় বকে উঠল, শালার ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা করতে না পারে তাহলে ডাক্তার ট্যাগ লাগানো মানে কি? ব্যথা এখন সার্জারি করবে কয়েক মাস পরে, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে? তুই চুপ থাক, না বুঝে চেঁচাবি না। সব কিছু তোর আর তোর মুখের বকার মতো সহজ না। আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো প্রবেশ তৈরি করে এরপর সঠিক সময় সার্জারি করাবে ডাক্তাররা। তোর মতো পদার্থবিজ্ঞানে পড়ে অপদার্থ হয়নি তারা, ডাক্তার ওরা, ভালো বুঝে। জয় দাঁত খিচে বকতে গিয়ে আবারও চুপ করলো। এখানে সবার মন খারাপ, এখন চুপ থাকা ভালো মানুষের কাজ। জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেয়া ভালো। বাইরে বেরিয়ে এলো। বাড়িটা খুব বিষণ্ণ লাগছে। জয়ের ভালো লাগছে না বিষয়টা। কালই গিয়ে কোয়েলকে আনতে হবে। ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করত, বাচ্চা মেয়ে কোয়েল মামা, আমিও ব্যান্ডিট লাগাবো, এরপর দুজনে চকলেট কিনতে যাবো, ম্যাচিং ম্যাচিং হবে তোমার আমার ব্যান্ডিজ। শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কোমরের ক্ষততে টান ধরেছে। পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে। এখন বোঝা যাচ্ছে জয়ের রুমটা বাড়ির পেছনের দিকে। এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে। বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে, সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে। তরু কফি রেখে চলে যাবার সময় জয় ডাকলো, খাবারটা রুমে দিয়ে যা তো। জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো। কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয়। তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে। তরু খাবার আনলো। জয় তখন বিছানায় বসা। তরু খাবার রেখে চলে গেল না, দাঁড়িয়ে রইল। জয় জিজ্ঞাসা করলো, দাঁড়িয়ে আছিস কেন? চিকন মিষ্টি কণ্ঠস্বর তরুর। আপনি নিজে খেতে পারবেন, আমি খাইয়ে দেবো? অবাক হলো না জয়। সে জানতো এমন কিছুই বলবে। তরু চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড। এরপর মাথা নেড়ে সম্মতি জানালো। যত্ন করে খাওয়াতে বসলো তরু। খাবার চিবোতে চিবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসলো জয়। আমি খারাপ লোকের নাম শুনে নাম ছিটকাই, তুই বিশেষ কেনই যত্ন করিস? তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল। একবার তাকে চোখ নামিয়ে নিল। আস্তে করে বলল, হাঁ করুন। জয় লোকমাটা গালে না নিয়ে আবারও হাসলো। ভালোবাসিস আমায়? হাত থেমে গেল তরুর। চোখের কোণে জলের ছিটা জমেছে। জয় হালকা ব্যস্ত হলো। এই পাগলি, এই কাঁদছিস কেন? আমি সংশয় পাপ আমাকে ভালোবাসতে নেই, এজন্য আমিও পাপকে ভালোবাসি। অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি, কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয় আমায়, তাহলে তা হবে আমার জন্য জঘন্য মৃত্যু। আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি। সবই করেছি ক্ষমতার জোরে। তুই যে ভালোবাসিস তুইও সমান পাপী, কারণ আমার মতো পাপীকে কোনো সুন্দর মনে মানুষ ভালোবাসতে পারে না। তা জানি আমি। যে কোনোদিন আমায় ভালোবাসে বা বেসেছে আমার জানা নেই, আমি জেনে নেই তার ভেতরে আমার মতো পাপ আছে, নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না। তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে। সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে। ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্টটা খুলে দিল। শুইয়ে দিয়ে কম্বলটা গলা অবধি তুলে দিয়ে মাথার কাছে বসলো। গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল। চুল টেনে দিল, কপাল টিপে দিল। জয় চোখ বুজে চুপচাপ নেয় সেই সেবাগুলো। একদৃষ্টে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে। খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছা করছে। জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে।
বহুদিন এভাবেই পাশেই শুয়ে পড়েছে সে জয়ের, অথচ সকালে উঠে নিজেকে অখ্যাত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগায়নি নারী শরীরে, সেখানে প্রেম জাগার নয়। তরু মানে জয় খারাপ, কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপে শিকার হয়নি সে, সুতরাং তার ভালোবাসা জায়েজ। হঠাৎই তরু একটা অকাজ করে বসলো, গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে, ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসা যদি পাপ হয়, আপনাকে ভালোবেসে আমায় যদি পাপী হতে হয়, তো পাপীই ঠিক। আমি সেই পাপই করেছি, প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিষ্ঠা নারী হয়েছি। তবুও আমি আপনাকে ভালোবেসেছি জয়। আমি একথা অনস্বীকার্য, একথা চিরধার্য। জয়ের ঠোঁটের এক কোণ প্রসারিত হয়ে উঠল, অবচেতন কানেই কথাগুলো শুনে ফেলল জয়। তরু আর বসল না, দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে। সকাল 9টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের, সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক অল টাইম চিল, এটা তার স্লোগান। ভেসে আসছে টুংটাং গিটারে সুর আর আধভাঙা গলায় তোলা সুর। হাতের ব্যান্ডেজ নিয়ে শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে নড়তে এই হামজার মুখ চোখ কুচকে উঠল গায়ের ব্যথায়। রিমি নেই, রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকলো, জয়, জয়, এদিকে আয় জয়। জয় আওয়াজ দিল। জি সাহেব। রুমে ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙ্গা রেডিও, ওটা থামাও তো, ঘের ঘের করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর হামজার পাশে। হামজা জিজ্ঞাসা করলো, আমার ডাক শুনতে ভাঙ্গা রেডিওর মতো ঘের ঘের লাগছে? এত ভালো লাগে না শুনতে, ওই ধরো। কুশন তুলে মুখের উপর ছুড়ল হামজা। কিসের মতো লাগে তাইলে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়ে লোকের মতো হাত পা আসলে আসলে কাঁদতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাশা লাথি মেরে বের করবো তোকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।